কি সুন্দর বৃষ্টি, আর এইদিকে হট সুন্দর দৃশ্য তো ওইদিকে। এই ছেলে, আমাকে কিছু বললে? না, আপনাকে কিছু বলি নাই। বলেছি আমার সামনে দাঁড়িয়ে থাকা আমার দেখা সবচেয়ে সুন্দর আর সেকা পরীকে। ও আশেপাশে সাগরিকা ছাড়া আর কেউ নেই, তার মানে সাগরিকাকেই বলেছে। নিজের এই প্রশংসা শুনে সাগরিকা অনুপমের প্রতি একটু ইন্টারেস্ট হলো। আর এদিকে অনুপমের তো চোখ আটকে গেছে এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় এই মেয়েটির উপর। পাতলা শিফনের শাড়ি, ভেজা আঁচল গায়ে লেপ্টে আছে, যেন পুরো শরীরের আকুতি ফুটিয়ে তুলেছে। মেয়েটি ছাতার নিচে দাঁড়ালেও ঝড়ো বাতাসে শরীর ভিজে একাকার। অনুপমের ঠোঁটে অজান্তেই এক চিলতে হাসি ফুটে ওঠে। এই ছেলে, আর কিছুক্ষণ চললেই বাসায় ফিরতে পারবো না। সাগরিকা চারপাশে তাকিয়ে একটা রিকশার অপেক্ষা করছিল, কিন্তু রাস্তায় সবকিছু যেন স্থবির হয়ে আছে। এমন সময় আচমকাই বিদ্যুৎ চমকালো, আর সাথে সাথেই একটা ঠান্ডা বাতাস এসে তার শরীর কাঁপিয়ে দিল। আর ঠিক তখনই একটা গাড়ি পেছন থেকে বৃষ্টির পানি ছিটিয়ে দিল, আর সেটা গিয়ে সরাসরি সাগরিকার গায়ে পড়ল। উফ, ছি। সাগরিকা ঠান্ডায় কেঁপে উঠল, আর ভেজা শাড়িটা আরও বেশি শরীরে লেপ্টে গেল। সে একটু অস্বস্তিতে নিজের হাত দিয়ে শরীর ঢাকার চেষ্টা করছিল, কিন্তু অনুপম তার চোখ সরাতে পারছিল না, আর মনে মনে বলতে লাগলো, কি অপূর্ব! এইরকম হট আর সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখি নাই। এই মেয়েটারে যদি আমার করে পাই, ইস। সাগরিকার আগে ফুঁসছিল, কিন্তু ঠিক তখনই একটা গাড়ির দরজা খুলে গেল। অনুপম দ্রুত সামনে এসে দাঁড়ালো, চোখে মুখে মিষ্টি হাসি। মনে হচ্ছে আপনি একটু বিপদে পড়েছেন। চাইলে আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারি। আপনাকে তো চিনি না। বিশ্বাস করে দেখুন, হয়তো চেনার ইচ্ছে হবে। বৃষ্টির ফোঁটাগুলো আরো জোরে পড়ছে, বাতাসে সাগরিকার চুল এলোমেলো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজা বন্ধ হলো, ভিতরে মৃদু হলুদ আলো জ্বলছিল, যা সাগরিকার ভেজা মুখে এক নরম আভা ছড়িয়ে দিয়েছিল। বাইরের বৃষ্টির ঝমঝম শব্দের মাঝে ভেতরের নিস্তব্ধতা যেন এক অদ্ভুত উত্তেজনা তৈরি করছিল। আপনার গাড়িতে ওঠার সিদ্ধান্তটা ঠিক হলো কিনা জানি না। চিন্তা করবেন না, আমি অপহরণকারী নই। তবে যদি এমন বৃষ্টির রাতে কাউকে অপহরণ করতে হতো, আপনাকেই করতাম। সাগরিকা চোখ বড় বড় করে তাকালো। সে মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালেও ভেতরে কোথাও যেন এক অদ্ভুত শিহরণ খেলে গেল। বাজে কথা বলা বন্ধ করবেন। ওকে, তাহলে ভালো কথা বলি। আপনি খুব সুন্দরী। সাগরিকার মুখ লাল হয়ে উঠল, কিন্তু সে চুপচাপ রইল। গাড়ির ভিতরে ঠান্ডা বাতাস বইছিল, আর তার শরীর তখনও ভেজা। শাড়িটা বারবার ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু আঁচল শরীরে লেপ্টে থাকায় অস্বস্তি লাগছিল। আপনি খুব ঠান্ডা অনুভব করছেন, তাই না? হুম। অনুপম কিছু না বলে নিজের কোট খুলে সাগরিকার দিকে বাড়িয়ে দিল। না, ঠিক আছে, আমি এভাবেই ঠিক আছি। জেদ করবেন না, ধরুন এটা। সাগরিকা এক মুহূর্ত দ্বিধায় পড়ল, তারপর কোটটা নিয়ে গায়ে জড়িয়ে নিল। উষ্ণতার ছোঁয়া পেতেই সে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু সে বুঝতেই পারল না অনুপম তখনও তার প্রতিটা অভিব্যক্তি গভীরভাবে লক্ষ্য করছিল। এই বৃষ্টি, ঠান্ডা বাতাস আর আপনার চুপচাপ মুখ সব মিলে যেন একটা সিনেমার দৃশ্য মনে হচ্ছে। সিনেমার নায়ক আপনি? আর আপনি নায়িকা। সাগরিকার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। বাইরের বৃষ্টি আরো জোরে পড়ছিল, গাড়ির ভিতরের উত্তাপ বাড়ছিল, আর সাথে সাথে বাড়ছিল এক অজানা আকর্ষণের অনুভূতি। গাড়ির ভিতরে নরম আলো জ্বলছিল, বাইরে বৃষ্টি থামার কোনো নাম নেই। কাচের গায়ে বিন্দু বিন্দু জল জমছে। সাগরিকা কোটটা শক্ত করে জড়িয়ে বসে আছে। অনুপম এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে গাড়ির এয়ার কন্ডিশনের মাত্রা একটু কমিয়ে দিল। কোথায় নামিয়ে দেব? বনানী লেকের পাশে, আমি সেখানেই থাকি। বেশ সুন্দর এলাকা। লেকের পাশে বাড়ি হলে সন্ধ্যায় বসে থাকার মজাই আলাদা। আপনার কি মনে হয় আমি প্রতিদিন বসে বসে লেকের সৌন্দর্য দেখি? যদি দেখতেন তাহলে মনটা আরো কোমল হয়ে যেত। সাগরিকা কিছু বলল না, কেবল জানালার বাইরে তাকিয়ে রইল। তার চোখের সামনে রাস্তার হেডলাইটগুলো ঝাপসা হয়ে আসছে, বৃষ্টির ফোঁটাগুলো যেন জলের পর্দা তৈরি করেছে।
গাড়ির ভিতরে নরম বাতাস তার ক্লান্ত শরীরে আলতো ছোঁয়া দিচ্ছে। আর সে জানে এই আরামদায়ক উষ্ণতার কারণ শুধু গাড়ির হিটার নয়। আপনার নামটা সুন্দর, সাগরিকা। আমার নাম জানলেন কিভাবে? হয়তো আগেই শুনেছি, অথবা হয়তো অনুভব করেছি। সাগরিকা এবার চোখ সরিয়ে অনুপমের দিকে তাকালো। ছেলেটার চোখে এক অদ্ভুত গভীরতা, যেখানে একটা রহস্য লুকিয়ে আছে। আপনি সবসময় এমন রহস্যময় কথা বলেন? না, কেবল তখনই যখন কারোর সাথে কথা বলতে ভালো লাগে। সাগরিকার মুখের রেখাগুলো একটু নরম হলো, কিন্তু সে নিজেকে সংযত করলো। আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব যে আপনি বিপজ্জনক কেউ নয়? বিশ্বাস করতে হবে না, শুধু অনুভব করুন। গাড়ির ভিতরের উত্তাপ যেন একটু বেড়ে গেল। অনুপমের কণ্ঠস্বরে যে দৃঢ়তা ছিল তা সাগরিকাকে বিভ্রান্ত করলো। কয়েক মুহূর্তের নীরবতা, এরপর গাড়িটা ধীরে ধীরে বনানীর দিকে এগিয়ে যেতে লাগলো। গাড়ি বনানীর পরিচিত রাস্তায় ঢুকছে। বৃষ্টি কিছুটা কমেছে, তবে বাতাসে এখনো ঠান্ডার শিহরণ। রাস্তার হেডলাইটের আলোয় কাচের উপর জমে থাকা জল চিকচিক করছে। সাগরিকা চুপচাপ বসে আছে, তার মন যেন কোথায় হারিয়ে গেছে। এত চুপচাপ হয়ে গেলেন কেন? না, এমনি। এত সুন্দর সন্ধ্যায় এত সুন্দর মানুষের মুখে এত গাম্ভীর্য ঠিক মানায় না। সাগরিকা চোখ সরিয়ে বাইরে তাকালো। সে বুঝতে পারছিল এই ছেলেটার কথাগুলো তার মনের কোথাও গিয়ে লাগছে। আপনি সবসময় এত মিষ্টি কথা বলেন? না, কেবল তখন যখন সামনে কেউ সত্যি প্রশংসার যোগ্য হয়। সাগরিকা এবার আর কিছু বলল না। গাড়ি তার বাসার গেটের সামনে এসে থামলো। পৌঁছে গেছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এত তাড়াতাড়ি বিদায় জানিয়ে দিচ্ছেন? সাগরিকা গাড়ির দরজা খুলে নেমে পড়ল, কিন্তু দরজাটা বন্ধ করার আগে এক মুহূর্ত দাঁড়িয়ে অনুপমের দিকে তাকালো। আবার দেখা হবে কিনা জানি না। হয়তো হবে। একটা অদ্ভুত হাসি খেলে গেল অনুপমের মুখে। সাগরিকা দরজা বন্ধ করলো, তারপর ধীরে ধীরে বাড়ির গেটের ভেতরে ঢুকে গেল। কিন্তু তার মনে তখনও অনুপমের সেই হাসিটা যেন খেলা করছিল। রাত গভীর হয়েছে। জানালার পাশে দাঁড়িয়ে সাগরিকা বাইরের দিকে তাকিয়ে আছে। দূরের রাস্তার লাইটের আলো ছড়িয়ে আছে ভেজা পিচের উপর, কিন্তু তার চোখের সামনে বারবার ভেসে উঠছে একটাই মুখ, অনুপম। এই ছেলেটার মধ্যে কি এমন আছে যা আমাকে এতটা বিভ্রান্ত করছে? নিজেকে মনে মনে প্রশ্ন করছে। তার নিজের উপরেই রাগ লাগছে। একটা অচেনা ছেলেকে নিয়ে এত ভাবার কি আছে? কিন্তু যতই সে নিজেকে বোঝাতে চায়, ততই অনুপমের সেই রহস্যময় চোখ দুটো তার মনে গভীর দাগ কেটে যাচ্ছে। পরদিন সকালে সাগরিকা তার অফিসের জন্য তৈরি হচ্ছে। শাড়ির আঁচল গুছিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একবার দেখে নিল তার চোখে আজ একটা অদ্ভুত আলো, যেন গত রাতের অনুভূতি এখনো রয়ে গেছে। অফিসে পৌঁছানোর পর ডেস্কে বসতে না বসতেই ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে, হ্যালো, কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? সাগরিকার বুকের ভেতর ধক করে উঠল। এই কণ্ঠস্বর, এটা সে ভুলতেই পারছে না। অনুপম, আপনি আমার নাম্বার পেলেন কিভাবে? এটা জানার দরকার নেই, বরং এটা বলুন আপনার অফিসের সামনে একটা ভালো কফি শপ আছে, সেখানে দেখা করতে চাইবেন? সাগরিকা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। দেখা করবে, না করা উচিত, কিন্তু তার মন বলছে হ্যাঁ। সাগরিকা ফোনটা কানে ধরে বসে আছে। অনুপমের কণ্ঠে এক ধরনের আকর্ষণ আছে, যা সে অস্বীকার করতে পারছে না। কিন্তু তার মনের মধ্যে দ্বন্দ্ব চলছে, সে কি দেখা করতে যাবে? কেন দেখা করতে চাইছেন? কারণ কিছু মানুষকে দেখলেই বারবার দেখতে ইচ্ছে করে। সাগরিকার ঠোঁটের কোণে একটা হালকা হাসি খেলে গেল। সে নিজের মধ্যেই অবাক হয়ে গেল। এতক্ষণ ধরে ফোন রেখে কথা বলছে, অথচ সে সবসময় অচেনা লোকদের সঙ্গে এতটা সহজ হয় না। আমি ব্যস্ত, কফির জন্য সময় নেই। তাহলে লাঞ্চ? আপনি হাল ছাড়েন, তাই না? যখন মনে হয় কেউ সত্যি স্পেশাল তখন না। সাগরিকা এবার আর কিছু বলল না, ফোন কেটে দিল। কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি নিয়ে ডেস্কে বসে পড়ল। দুপুর 1টা। অফিসের বাইরে এক মেঘলা পরিবেশ। দুপুর হলেও আকাশ অন্ধকার হয়ে আছে, যেন আবার বৃষ্টি নামবে। সাগরিকা কাচের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে,
যাওয়া উচিত? অবশেষে একটা দীর্ঘশ্বাস নিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বাইরে বেরিয়ে গেল। কফি শপের দরজায় পা দিতেই তার চোখ পড়ল একটা চেনা মুখের দিকে। অনুপম। সে আগে থেকেই এসে বসে আছে, একটা বই হাতে নিয়ে পড়ছে। সাগরিকা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। ভাবছিলাম আসবেন কি না। আমিও ভাবছিলাম আসা উচিত কিনা। সিদ্ধান্ত ভালো নিয়েছেন। ওয়েটার এসে কফির অর্ডার নিয়ে চলে গেল। টেবিলের ওপর সাগরিকার আঙ্গুল ধীরে ধীরে কাপে ঘুরছে, আর অনুপম তাকে গভীরভাবে দেখছে। এত গভীরভাবে তাকিয়ে আছেন কেন? কারণ কিছু সৌন্দর্য উপভোগ না করে চোখ সরানো কঠিন। সাগরিকা এবার আর হাসি চাপতে পারল না। বাইরের অন্ধকারের মেঘের চিহ্ন, বাইরের অন্ধকার মেঘের নিচে কফির উষ্ণতার মাঝে তাদের কথার প্রতিটা শব্দ যেন ধীরে ধীরে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছে। কফির মিষ্টি গন্ধ আর বাইরে ঝরতে থাকা বৃষ্টির ছন্দ মিলেমিশে এক নরম পরিবেশ তৈরি করেছে। সাগরিকা এক চুমুক দিয়ে কফির কাপে আঙ্গুল ঘুরাতে ঘুরাতে অনুপমের দিকে তাকালো। আপনি কি স্বপ্নের সঙ্গে এত মিষ্টি করে কথা বলেন? না, কেবল তাদের সঙ্গেই যাদের কথা শুনতে ভালো লাগে। সাগরিকা কিছুক্ষণ চুপ করে রইল। অনুপমের চোখের ভাষাটা বোঝার চেষ্টা করছিল। ছেলেটার চোখে এক ধরনের গভীরতা আছে যা তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আমার সম্পর্কে জানেন না, তবুও এত আত্মবিশ্বাস নিয়ে কথা বলছেন। সব সম্পর্ক জানার পর শুরু হয় না, কখনো কখনো অনুভবের ওপর ভিত্তি করে তৈরি হয়। সাগরিকা এবার একটু অবাক হলো। অনুপমকে প্রথম থেকেই রহস্যময় মনে হচ্ছিল, কিন্তু সে অনুভব করলো এই রহস্যের গভীরে যাওয়ার ইচ্ছে হচ্ছে তারও। আপনি কি করেন? অনেক কিছু, তবে আপাতত বলছি না। মানে? সময় আসলে জানতে পারবেন। সাগরিকার মনে কৌতূহল জাগলেও সে আর কিছু বলল না। কিছু মানুষ এমন হয়, তাদের সব উত্তর পাওয়া যায় না, কেবল অনুভব করা যায়। বাইরে বৃষ্টি একটু বাড়তে শুরু করেছে। সাগরিকা কাছের বাইরে তাকিয়ে বলল, বৃষ্টি থামার নাম নেই। আপনি কি বৃষ্টির ভক্ত নন? জানি না, তবে বৃষ্টি দেখলে কেমন জানি লাগে। কেমন লাগে? মনে হয় কিছু সময়ের জন্য সবকিছু থেমে গেছে, আর আমি যেন নিজের মধ্যে ডুবে যাচ্ছি। অনুপম এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। মেয়েটির কণ্ঠে একটা চাপা আবেগ, হয়তো সে নিজেও জানে না। আপনার এই হারিয়ে যাওয়াটা কি ভয়ঙ্কর নাকি শান্তির? দুই। চোখ সরিয়ে কিছুক্ষণ দুজনেই চুপচাপ কফি খেতে থাকলো। নীরবতার মাঝেও এক অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছিল। একদিন কি এই বৃষ্টির সন্ধ্যায় আপনার সাথে একসাথে হারিয়ে যেতে পারি? সাগরিকার হৃদয় স্পন্দন একটু বেড়ে গেল। সে অনুপমের দিকে তাকালো। ছেলেটার ঠোঁটে রহস্যময় হাসি। বাইরে অঝরে বৃষ্টি ঝরছে, জানালার কাছে টুপটাপ জলবিন্দু গড়িয়ে পড়ছে, যেন এই সন্ধ্যাটা একটা রহস্যময় গল্পের সূচনা করছে। কফির কাপে হাত রেখে সাগরিকা চুপচাপ বসে আছে, অথচ তার মনে দোলাচল। অনুপমের শেষ কথাটা এখনো তার কানে বাজছে। একদিন কি এই বৃষ্টির সন্ধ্যায় আপনার সাথে একসাথে হারিয়ে যেতে পারি? এমন সরাসরি, এমন গভীর প্রশ্ন সে কি জবাব দেবে? আপনি কি সবসময় এভাবেই কথা বলেন? কেমন ভাবে? যা শুনলে কেউ বিভ্রান্ত হতে বাধ্য হয়। বিভ্রান্ত হলে কি মন্দ লাগে? সাগরিকা কফির কাপটা টেবিলে রাখলো। ছেলেটার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছে, অথচ সে সেটা স্বীকার করতে চাইছে না। আপনি কি সব কিছুকে এত হালকাভাবে নেন? কিছু জিনিসকে হালকাভাবে নেওয়া যায় না। অনুপমের কণ্ঠে একটা অদ্ভুত দৃঢ়তা। সাগরিকা কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন তার কথার মানে বুঝতে চাইছে। ঠিক তখনই ওয়েটার এসে কফির বিলটা দিয়ে গেল। অনুপম বিলটা হাতে নিয়ে সাগরিকাকে দেখিয়ে বলল, আপনি চান তো এটা আমি পরিশোধ করি নাকি ভাগাভাগি করব? আপনি বেশ চ্যালেঞ্জিং। সেটাই কি ভালো না? জীবন খুবই সাধারণ, যদি একটু মজা না থাকে। সাগরিকা এবার আর কিছু বলল না। সে শুধু দেখল অনুপম বিল মিটিয়ে দিচ্ছে, তারপর হাত বাড়িয়ে বলল, চলো আজ তোমাকে বৃষ্টি ভেজা সন্ধ্যার আসল সৌন্দর্য দেখাই। কোথায়? চললেই বুঝবে। সাগরিকা প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু তারপর নিজেই অবাক হয়ে গেল যখন দেখল তার পা নিজে থেকেই অনুপমের দিকে এগিয়ে গেল। বাইরের রাস্তায় তখনও বৃষ্টি পড়ছে, বাতাসে এক ধরনের শীতলতা, আর দুই অচেনা মানুষ ধীরে ধীরে এক অদ্ভুত সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। বৃষ্টি তখনও থামেনি। রাস্তার লাইটের আলো ভেজা রাস্তায় প্রতিফলিত হয়ে ঝলমল করছে।
চারপাশে গাড়ির হেডলাইটের ঝলক আর বৃষ্টির নরম শব্দ। এই পরিবেশে সাগরিকার মনে হচ্ছে সে যেন বাস্তবে নয়, কোনো স্বপ্নের ভেতরে হাঁটছে। অনুপম হালকা হাসি দিয়ে বলল, ভয় পাচ্ছ? কেন ভয় পাবো? কারণ তুমি নিজের অজান্তেই আমার হাত শক্ত করে ধরেছ। সাগরিকা তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল। তার মুখে একটু অস্বস্তির ছাপ, কিন্তু সে জানে তার ভেতরে কি চলছে। এই অচেনা অনুভূতি তাকে নিয়ন্ত্রণ করছে। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? একটা জায়গা আছে যেখানে বৃষ্টির আসল সৌন্দর্য বোঝা যায়। অনুপম একটা গলির মধ্যে ঢুকে পড়ল। কিছুক্ষণ হাঁটার পর তারা পৌঁছালো একটা ছোট্ট ছাদ সংলগ্ন ক্যাফেতে, যেখানে এক পাশ খোলা। এখানে বসলে মনে হয় পুরো আকাশ ছুঁয়ে দেখা যায়। সাগরিকা অবাক হয়ে চারপাশ দেখল। হালকা সুর বাজছে কোথাও, আর সামনে ছোট্ট বারান্দা থেকে ধীরে ধীরে বাতাস এসে মুখে লাগছে। এটা তো অসাধারণ। আমি জানতাম তুমি পছন্দ করবে। একটা কোণার টেবিলে দুজন বসে পড়ল। সাগরিকা জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বৃষ্টি তার মুখের একপাশ ভিজিয়ে দিচ্ছে, আর সে চোখ বন্ধ করে অনুভব করছে সেই ছোঁয়া। অনুপম উঠে এসে তার একদম পেছনে দাঁড়ালো। একটা হালকা শিহরণ অনুভব করলো সাগরিকা, যখন অনুপমের কণ্ঠ একদম কানের কাছে এলো। কখনো কখনো বৃষ্টি আমাদের এমন কিছু অনুভব করায় যা আমরা নিজেও বুঝতে পারি না। তুমি সবসময় এত গভীর কথা বলো কেন? কারণ তুমি সেই কথাগুলো বোঝার মতো মানুষ। সাগরিকা এক মুহূর্তও দাঁড়ালো না। বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে, আর সেই চুলের গন্ধ যেন পুরো পরিবেশটাকে আরো মাদকতা এনে দিচ্ছে। অনুপম ধীরে ধীরে হাত বাড়িয়ে তার চুল সরিয়ে নিল, একদম আলতোভাবে। সাগরিকা এবার চোখ খুলল, ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তাদের দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। যখন মনে হয় দূরত্ব রাখাটা অন্যায় হবে। অনুপমের চোখে একটা গভীর টান। সাগরিকার বুক ধড়ফড় করছে। তার মনে হচ্ছে এই মুহূর্তে সময় থমকে গেছে। বাতাসের সঙ্গে তার শাড়ির আঁচল উড়ে যাচ্ছে, আর অনুপম সেটাকে ধরে রাখছে। তার আঙ্গুলগুলো সাগরিকার কোমরে ছোঁয়া দিচ্ছে, যা তার শরীরের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। এই রাতে, এই বৃষ্টি ভেজা পরিবেশে তারা কি নিজেদের নিয়ন্ত্রণ হারাবে? বাতাসে হালকা শীতলতা, সঙ্গে ভিজে গন্ধ। সাগরিকা অনুভব করলো তার শ্বাস একটু দ্রুত হয়ে আসছে। অনুপমের স্পর্শ এতটাই শুকনো, অথচ এত গভীর যে তার সমস্ত অনুভূতি যেন জেগে উঠছে। শাড়ির আঁচল তখনও অনুপমের হাতে ধরা। সে চোখ নামিয়ে দেখল ছেলেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তুমি কি সবসময় এইভাবে? আমি যা করি সেটা নিজের ইচ্ছেতে নয়, পরিস্থিতি তৈরি করে দেয়। সাগরিকা জানে তার এখন চলে যাওয়া উচিত, কিন্তু পা নড়ছে না। অনুপমের চোখের গভীরতা তাকে আটকে রেখেছে। আস্তে আস্তে অনুপম তার চুলের একটা লক কানের পাশে সরিয়ে দিল। এই মুহূর্তটা কি তোমার মনে থাকবে? হয়তো। এবার অনুপম আরও কাছে এলো। তাদের নিঃশ্বাস মিলেমিশে এক হয়ে যাচ্ছে। সাগরিকার মনে হচ্ছে এই রাতে, এই বৃষ্টিতে তাদের মধ্যে এক অদৃশ্য বাঁধন তৈরি হয়ে গেছে। হঠাৎই একটা পরিচিত কণ্ঠ শোনা গেল। ওহো, কি সুন্দর দৃশ্য। সাগরিকার সঙ্গে সঙ্গে পেছনে সরে গেল। অনুপম চোখ সরিয়ে দেখল দরজার কাছে দাঁড়িয়ে আছে এক যুবক মাহির। মাহির অনুপমের পুরনো বন্ধু, তবে তার হাসিটা একটু রহস্যময়। অনুপম, তুমি তো বলেছিলে রোমান্সের বিশ্বাস করো না, তাহলে এ কি? তুমি এখানে কি করছো? আরে ভাই, তোর মতো রোমান্স করতে আসিনি, একটা কাজে এসেছিলাম, কিন্তু এসেই দেখি তুই অন্য জগতে। আমি আমি বেরোবো। সাগরিকা দ্রুত দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু তার মনে হচ্ছিল কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল। অনুপম কিছু বলল না, শুধু চেয়ে রইল, কিন্তু তার চোখে একটা অন্যরকম দৃঢ়তা, যেন এই রাতের এই অনুভূতি সে এত সহজে ভুলবে না। বৃষ্টি তখনও থামেনি, কিন্তু সাগরিকার ভেতরে যেন ঝড় বইছে। সে দ্রুত ক্যাফেটি থেকে বেরিয়ে এলো, কিন্তু পেছন ফিরে একবারও দেখার সাহস হলো না। অনুপমকে এখনো তার দিকে তাকিয়ে আছে, নাকি মাহিরের সঙ্গে কথা বলায় ব্যস্ত। রাস্তায় নেমে সে একটু স্বস্তি পেল। ঠান্ডা বাতাস গায়ে লাগতেই মাথাটা ধীরে ধীরে পরিষ্কার হলো, কিন্তু মনের ভেতর একটাই প্রশ্ন ঘুরছে, সে কেন এতটা প্রভাবিত হলো? এটা কি কোনো আবেগের ভুল নাকি? সে নিজেই তার প্রশ্নের উত্তর খুঁজতে পারল না। অন্যদিকে ক্যাফের ভেতরে অনুপম মাহিরের দিকে তাকিয়েছিল,
ছেলেটা হাসি একটু বেশিই রহস্যময়। তুই ইচ্ছা করে এভাবে এলি তাই না? আরে ভাই, বন্ধুর প্রেমের দৃশ্য লাভ না দেখলে কি চলে? প্রেম? তাহলে এটা কি ছিল? অনুপম চুপ করে রইল। সত্যি এটা কি ছিল? সে কি ইচ্ছে করেই সাগরিকাকে এতটা কাছে টেনেছিল, নাকি মুহূর্তটাই তাদের দুজনকে এক করেছিল? মাহির এবার গম্ভীর হলো। অনুপম, তুই জানিস তোকে কিছু লোক খুঁজতেছে? কি বলছিস? হ্যাঁ, কয়েকদিন আগে যে কেসটা নিয়ে তুই রিপোর্ট করিয়েছিলি, সেটা কিছু বড় মাঝাদের বিপদে ফেলেছে। তারা তোকে সহজে ছাড়বে না। অনুপম এবার সম্পূর্ণ ভিন্ন ভাবনায় চলে গেল। এই মুহূর্তে তার চিন্তার কেন্দ্রে সাগরিকা ছিল, কিন্তু এখন সেটা বদলে গেল। বুঝলাম, আমি সাবধানে থাকবো। শুধু তুই না, তোর আশেপাশের মানুষও বিপদে পড়তে পারে। এই কথাটা শোনার পর অনুপমের মনে প্রথমেই যার মুখ ভেসে উঠল সে হলো সাগরিকা। সে কি বিপদের মুখে পড়তে যাচ্ছে শুধুমাত্র তার সঙ্গের কারণে? রাত গভীর হয়েছে। অনুপম ক্যাফে থেকে বেরিয়ে এলো, কিন্তু মনটা এখনো অস্থির। মাহির যা বলল সেটার গুরুত্ব সে বুঝতে পারছে না। তার রিপোর্ট করা কেসটা কিছু প্রভাবশালী মানুষকে সমস্যায় ফেলেছে, আর তারা এখন প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার আশেপাশের মানুষও বিপদে পড়তে পারে। আর এই মুহূর্তে তার সবচেয়ে কাছের মানুষকে। সাগরিকা। অনুপম দ্রুত মোবাইল বের করলো, সাগরিকাকে কল দিল। রিং যাচ্ছে কিন্তু কেউ ধরছে না। এখন কোথায় গেল ও? সাগরিকা তখন তার বাসার সামনে দাঁড়িয়ে। মোবাইলের স্ক্রিনে অনুপমের নাম ভেসে উঠছে, কিন্তু সে কল ধরছে না। সে জানে যদি এই মুহূর্তে তার কণ্ঠ শুনে তাহলে হয়তো নিজের আবেগ সামলাতে পারবে না। এই রাতে অনুপমের ছোঁয়া, তার চোখের গভীরতা, সবকিছু মিলিয়ে সে এখনো কেমন একটা ঘোরের মধ্যে আছে। না, এটা ঠিক না। আমি এত সহজে কারোর প্রতি দুর্বল হতে পারি না। কিন্তু সে যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুক, একটা ব্যাপার অস্বীকার করা কঠিন। অনুপমের প্রতি তার এক অজানা টান তৈরি হয়ে গেছে। ঠিক তখনই পাশের গলির ভেতর থেকে একটা অচেনা কণ্ঠ শুনল সে। মেয়েটা ওইখানেই থাকে, ঠিকানা ঠিক আছে। হ্যাঁ, বস বলেছে নজর রাখতে। সাগরিকা চমকে গেল। সে এক মুহূর্ত দাঁড়িয়ে শুনল কেউ যেন তার সম্পর্কে কথা বলছে। তার বুকের ভেতর শীতল একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। ওরা কারা? আমাকে নিয়ে কথা বলছে কেন? নিজের মনে। তখনই আবার মোবাইলটা বেজে উঠল। অনুপমের কল। এবার আর দ্বিধা করল না, দ্রুত কল ধরল। অনুপম, তুমি কোথায়? আমি তোমার বাসার দিকে আসছি। অনুপম, মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করছে। এই কথা শুনেই অনুপমের শরীর শীতল হয়ে গেল। তুমি এখনই বাসায় ঢুকে দরজা লাগাও, আমি আসছি। কিন্তু ততক্ষণে কি দেরি হয়ে যাবে? সাগরিকার হাত কাঁপছে। সে দ্রুত পেছন ফিরে তাকালো, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। গলির ভিতর থেকে ভেসে আসা গলাগুলো মুহূর্তের মধ্যে যেন মিলিয়ে গেল। তার গলায় শ্বাস আটকে আসছিল। ভয় একেবারে রক্তে মিশে গেছে। কেউ কেউ সত্যিই আমাকে ফলো করছে। অবচেতন মন বলছিল দ্রুত বাসায় ঢুকে দরজা বন্ধ করো, কিন্তু আরেকটা ভাবনা মাথায় এলো। এমন যদি হয় কেউ ওকে নজরে রাখছে, তাহলে বাসায় ঢোকাও কি নিরাপদ? ঠিক তখনই একটা গা ছমছমে আওয়াজ এলো, পায়ের ছাপ। কে? কেউ ওখানে? কোনো উত্তর নেই। বাতাসে শুধু হালকা একটা নিঃশ্বাসের শব্দ ভাসছে। তখনই মোবাইলটা আবার বেজে উঠল। অনুপমের কল। অনুপম, প্লিজ তাড়াতাড়ি এসো। আমি কাছে আছি, দাঁড়াও। হঠাৎ পেছন থেকে একটা ছায়ামূর্তি সাগরিকার দিকে এগিয়ে এলো। সে চিৎকার করার আগেই একটা শক্ত হাত তার বাহু চেপে ধরল। বেশি নড়াচড়া করো না, নইলে। ছেড়ে দাও। তবে সে কিছু বোঝার আগেই এক ঝটকায় লোকটা তাকে পেছনের অন্ধকার গলির দিকে টেনে নিতে চাইল। আর ঠিক তখনই একটা প্রচণ্ড ধাক্কা। এক মুহূর্তের জন্য পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গেল। হাত ছাড়ো ওর। অনুপম ঝড়ের গতিতে এসে লোকটাকে এত জোরে ধাক্কা দিল যে সে দেয়ালের লেগে ছিটকে পড়ল। সাগরিকা হতভম্ব হয়ে গেল। অনুপম, তুমি ঠিক আছো? সাগরিকা কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়ল। এদিকে লোকটা উঠে পালানোর চেষ্টা করতেই অনুপম সামনে গিয়ে এক ঘুষি মারল। লোকটা পড়ে গিয়ে গলা চেপে ধরল, তারপর কাঁচতে কাঁচতে বলল, তোকে ছাড়বো না। তারপরে সে উঠে দৌড় দিল। অন্ধকার গলির মধ্যে মিলিয়ে গেল। ওরা কে ছিল? জানি না, কিন্তু ওরা সহজে পিছু ছাড়বে না।
তারপর সে সাগরিকার হাত চেপে ধরল শক্ত করে। আমি আছি, ভয় পেও না। সাগরিকা কিছু বলল না, শুধু অনুভব করল অনুপমের শক্ত হাতের মধ্যে আজ তার সব ভয় যেন গলে যাচ্ছে। রাতের নীরবতা যেন আরো গা ছমছমে হয়ে উঠেছে। গলির মধ্যে এখনো অনুপম আর সাগরিকা দাঁড়িয়ে আছে। সাগরিকার বুক ধড়ফড় করছে, কিন্তু অনুপমের শক্ত হাতের স্পর্শ মনে হচ্ছে সে একটু হলেও নিরাপদ। তবুও ভয় কাটছে না। ওরা কারা ছিল? কেন আমাকে? আমি জানি না, কিন্তু ওরা তোমাকে ফলো করছিল, এটা নিশ্চিত। সাগরিকা শিউরে উঠল। এই শহরে সে অনেকদিন ধরে আছে, কিন্তু কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। অনুপম এবার মোবাইল বের করে মাহিরকে কল দিল। মাহির, কেউ সাগরিকাকে অনুসরণ করছিল। একটা লোককে ধরেছিলাম, কিন্তু পালিয়ে গেছে। তুই ওর চেহারা মনে রাখতে পেরেছিস? হ্যাঁ। ভালো, কাল সকালে আমার সাথে দেখা কর, এই ব্যাপারটা সিরিয়াস হতে পারে। কল কেটে দিয়ে অনুপম সাগরিকার দিকে তাকালো। তুমি ভয় পেয়েছো? জানি না। সাগরিকার চোখে একটা অদ্ভুত অভিব্যক্তি, ভয়, বিস্ময় আর অজানা অনুভূতির মিশেল। অনুপম হঠাৎ তার হাত আরো শক্ত করে ধরল। চিন্তা করো না, আমি আছি। এই কথাটার মধ্যেই যেন একটা আশ্বাস লুকিয়ে আছে। অনুপম বুঝতে পারছে এখন সাগরিকাকে একা ছাড়া যাবে না। আমি তোমার সাথে বাসায় যাব। কিন্তু ভয় পেয়েছো বলেই তো বলছি। সাগরিকা চুপ করে গেল। সত্যি এখন একা যেতে তার ইচ্ছে করছে না। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। পুরো পথটা নীরব, শুধু মাঝে মাঝে সাগরিকা আর চোখে অনুপমের দিকে তাকাচ্ছে। এই মানুষটা কে? কেন সে এতটা ভরসা জাগায়? বাসায় পৌঁছানোর পর দরজার সামনে দাঁড়িয়ে সাগরিকা বলল, তুমি ভেতরে আসবে? এই কথাটা বলার পর সে নিজেই চমকে উঠল। অনুপম কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি কি চাও আমি থাকি? সাগরিকা কিছু বলল না, শুধু আস্তে করে দরজা খুলল। সাগরিকা আস্তে করে দরজা খুলে দিল। অনুপম এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ভিতরে ঢুকলো। দরজা বন্ধ হতেই ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, জানালার কাছে টুপটাপ শব্দ। সাগরিকা একটু সরে গিয়ে সোফার দিকে ইশারা করলো। বসো। তুমি ঠিক আছো তো? জানি না। সে জানে ভয়টা কেটে গেলেও কিছু একটা তার ভেতরে জমাট বেঁধে আছে। অনুপম সোফায় বসে থাকলেও তার চোখের দৃষ্টি সাগরিকাকে খুঁজছে। সাগরিকা ধীরে ধীরে জানালার কাছে গিয়ে বাইরে তাকালো। বৃষ্টির ফোঁটা কাছে আছড়ে পড়ছে। তার মনে পড়ছে কিছুক্ষণ আগের ঘটনাগুলো। আমি কখনো ভাবিনি এমন কিছু ঘটতে পারে। আমি প্রতিজ্ঞা করছি তোমার কোনো ক্ষতি হতে দেব না। সাগরিকা এক ঝটকায় পেছন ফিরে তাকালো। এই মানুষটা কেন এতটা গুরুত্ব দিচ্ছে তাকে? তার চোখের গভীরতায় এমন কিছু আছে যা সাগরিকাকে এক মুহূর্তের জন্য আবিষ্ট করে ফেলল। বাইরে বিদ্যুতের ঝলকানি পড়ল, আর সেই আলোয় অনুপমের মুখটা আরো দৃঢ় দেখালো। সাগরিকার বুক ধক করে উঠল। তুমি এতটা কেয়ার করো কেন? আমি জানি না, কিন্তু তোমাকে কষ্ট পেতে দেখলে ভালো লাগে না। এই কথাগুলো সাগরিকার হৃদয়ে ঢেউ তুলল। সে জানে এতদিন নিজেকে শক্ত করে রেখেছিল, কিন্তু আজ তার পা দুটো অনুপমের দিকে এগিয়ে গেল। অনুপম উঠে দাঁড়ালো। তারা এখন এতটাই কাছাকাছি যে দুজনের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। সাগরিকার কণ্ঠ কাঁপছিল। আমি তার কথা শেষ হওয়ার আগেই অনুপম হাত বাড়িয়ে তার চিবুকটা আলতো করে ধরল। সাগরিকা। কেউ কিছু বলল না, শুধু বিদ্যুতের আলোয় দুজনের চোখের গভীরতায় এক অন্যরকম টান স্পষ্ট হয়ে উঠল। বাইরে এখনো বৃষ্টি ঝরছে। বিদ্যুতের আলো মাঝে মাঝে ঘরটাকে আলোকিত করে তুলছে, আর সে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সাগরিকা আর অনুপম পরস্পরের সামনে দাঁড়িয়ে আছে, নিঃশব্দে, নিঃশ্বাসের দূরত্বে। অনুপমের আঙ্গুল এখনো সাগরিকার চিবুকে। তার চোখ গভীর, শক্তিশালী, যেন সাগরিকাকে পুরোপুরি নিজের মনের মাঝে বন্দি করে ফেলেছে। সাগরিকা শ্বাস নিল। বুকের মধ্যে এক ধরনের অজানা উত্তেজনা দোল খাচ্ছে। তুমি চুপ। তার কণ্ঠে এমন কিছু ছিল যা সাগরিকাকে আর কোনো কথা বলতে দিল না। বিদ্যুৎ চমকালো, আর তার আলোর ঝলকে সাগরিকা অনুভব করলো অনুপম আস্তে আস্তে আরো কাছে এগিয়ে আসছে। তার নিঃশ্বাস গালে লাগছে। হাত ধীরে ধীরে সরে গিয়ে সাগরিকার চুলের কাছে ঠেকলো। আমি জানি না কেন তোমার এত কাছে আসতে চাই। হয়তো আমিও চাইছি। এই স্বীকারোক্তি যেন মুহূর্তের জন্য সময়কে থামিয়ে দিল। অনুপমের ঠোঁট
সাগরিকার কানের খুব কাছে এসে গেল। তার শ্বাসে সাগরিকার গা শিহরিত হয়ে উঠল। তাহলে আমায় থামাবে না? না। বাইরে তখন বজ্রপাতের বিকট শব্দ, কিন্তু ঘরের মধ্যে যেন নিস্তব্ধতা। সাগরিকা চোখ বন্ধ করে ফেলল। অনুভব করলো অনুপমের উষ্ণতা এক ধাক্কায় তার সমস্ত শরীর মন আচ্ছন্ন করে ফেলছে। ঠিক তখনই একটা ফোনের শব্দ। সাগরিকা চমকে সরে গেল। অনুপম স্থির হয়ে গেল মুহূর্তের জন্য। সাগরিকা দ্রুত ফোনটা হাতে নিল। মাহির কল দিয়েছে। মাহির? সাগরিকা, তুমি ঠিক আছো? হ্যাঁ, কিন্তু কেন? তুমি হয়তো জানো না, কিন্তু কেউ তোমার পেছনে লেগেছে। আমাদের সাবধান থাকতে হবে। সাগরিকার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার দিকে তাকিয়ে অনুপমা বুঝতে পারল ঝড়টা এখনো কাটেনি, বরং আরো বড় কিছু অপেক্ষা করছে। মাহিরের ফোন কানে ধরে সাগরিকা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ ধীরে ধীরে অনুপমের দিকে গেল। অনুপম বুঝতে পারছে কিছু একটা সিরিয়াস হচ্ছে। মাহির, তুমি কি বললে? কেউ আমার পেছনে লেগেছে? হ্যাঁ, আমি একটু আগে খবর পেয়েছি তোমার উপর নজর রাখা হচ্ছে। গত কয়েকদিন ধরে কিছু লোক তোমার রুটিন ট্র্যাক করছে। কে? কারা? এখন পুরোপুরি জানি না, কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে। সাগরিকা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার হাত থেকে প্রায় ফোন পড়ে যাচ্ছিল, কিন্তু অনুপম দ্রুত সেটি ধরে ফেলল। মাহির, তুমি কোথায় আছো? বাসায়। তোরা কাল সকালে আমার সাথে দেখা কর। এর মধ্যে আমি আরো কিছু তথ্য বের করার চেষ্টা করতেছি। ঠিক আছে। কল কেটে যেতেই সাগরিকা ধপ করে সোফায় বসে পড়ল। এটা কি সত্যি কেউ আমার পেছনে লেগেছে? সত্যি, আর এটা যত দ্রুত বুঝবে ততই ভালো। সাগরিকার শ্বাস দ্রুত ওঠানামা করছিল। সে কখনো ভাবেনি তার জীবন এমন রহস্যময় হয়ে উঠবে। অনুপম তার দিকে তাকিয়ে বুঝতে পারল এই মুহূর্তে সে ভয় পাচ্ছে। ধীরে ধীরে সে সাগরিকার পাশে বসলো। ভয় পেও না, আমি আছি। কিন্তু কেন? আমি তো সাধারণ একটা মেয়ে, তাহলে আমাকে নিয়ে কেন এসব হচ্ছে? সেটা জানার জন্যই আমাদের সত্যের কাছে পৌঁছাতে হবে। সাগরিকা চোখ বন্ধ করে ফেলল। এই মুহূর্তে সে বুঝতে পারছে তার জীবন আর আগের মতো নেই। হয়তো একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, আর ঘরের ভিতরে এক অজানা উত্তেজনা জমাট বাঁধছে। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, রাতের গভীরতা যেন আরো বেড়ে গেছে, আর তার সঙ্গে সাগরিকার বুকের ভীতিও। অনুপম তার পাশেই বসে, তার চোখ কিন্তু আশ্বাসে ভরা। তুমি কি মনে করো এটা কোনো সাধারণ ব্যাপার? না, এটা মোটেও সাধারণ কিছু নয়। কেউ তোমার সম্পর্কে খুব ভালো করে জানে, আর সেই কারণেই তোমার উপর নজর রাখছে। আমি আমি স্বাভাবিক জীবন চাই। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, কিছুতেই তোমার ক্ষতি হতে দেব না। অনুপমের কণ্ঠে এমন একটা শক্তি ছিল যা সাগরিকাকে কিছুটা হলেও স্বস্তি দিল, কিন্তু তার মন এখনো অস্থির। সে হঠাৎ করেই অনুভব করলো এই মুহূর্তে সে একা থাকতে চায় না। তার ভেতরের অস্থিরতা তাকে কিছু একটা করতে বাধ্য করছে। সাগরিকা আস্তে করে অনুপমের দিকে তাকালো। অনুপম, হুম। থাকো আমার সঙ্গে আজ রাতে। এই কথাটা বলতেই যেন বাতাসও থমকে গেল। অনুপম তার গভীর চোখে সাগরিকাকে দেখল, তারপর আস্তে করে তার হাত ধরল। আমি আছি, সব সময় থাকবো। মাইনের ঝড়ের মতোই এক অজানা ঝড় যেন দুজনের মধ্যে বইতে লাগলো। তারা জানে না আগামীকাল কি অপেক্ষা করছে, তবে এই মুহূর্তে তারা শুধু একে অপরের অস্তিত্ব অনুভব করতে চায়। রাত গভীর হলেও সাগরিকার চোখে ঘুম নেই। ঘরের ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে। বাইরে এখনো বৃষ্টি ঝরছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার আলোয় অনুপমের মুখটা স্পষ্ট হয়ে উঠছে। সে সাগরিকার পাশেই বসে আছে, হাতের আঙ্গুলগুলো আলতোভাবে সাগরিকার হাতের পাশে রাখা। সাগরিকা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আস্তে করে বলল, তুমি কি সত্যিই বিশ্বাস করো কেউ আমাকে ফলো করছে? হ্যাঁ, মাহির মিথ্যে বলার লোক না। তাহলে কি আমার স্বাভাবিক জীবন শেষ? আমি জানি না, তবে আমি এটুকু জানি, আমি তোমার পাশে আছি। সাগরিকার চোখে এক অদ্ভুত অনুভূতি ফুটে উঠল। অনুপমের পাশে থাকাটা কেন যেন তাকে একটু হলেও নিরাপদ মনে হচ্ছে। অনুপমের পাশে থাকাটা কেন যেন তাকে একটু হলেও নিরাপদ মনে করাচ্ছে। সে ধীরে ধীরে তার হাতটা অনুপমের হাতে রাখলো। অনুপম একটু চমকে উঠল, কিন্তু হাত সরিয়ে নেয়নি। এই মুহূর্তটা থেমে থাকলে ভালো হতো। আমিও চাইছি। দুজনের মাঝে নীরবতা নেমে এলো।
হাতের স্পর্শ যেন এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। সাগরিকার মন এলোমেলো হয়ে যাচ্ছে, একদিকে ভয়, অন্যদিকে এই অদ্ভুত অনুভূতি। অনুপম ধীরে ধীরে সাগরিকার দিকে তাকালো, তার চোখে গভীরতা যা সাগরিকাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। তারপর হঠাৎ করেই দরজার একটা আওয়াজ হলো। সাগরিকা আতঙ্কে পিছিয়ে এলো। অনুপম দ্রুত উঠে দাঁড়ালো। কে? কেউ উত্তর দিল না, কিন্তু দরজায় আবার একটা শব্দ হলো, এবার যেন একটু জোরে। অনুপম ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল, আর সাগরিকা ভয় নিয়ে তার দিকে তাকিয়ে থাকলো। দরজার শব্দে ঘরের ভিতরে এক অদ্ভুত চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। সাগরিকা শ্বাস আটকে তাকিয়ে আছে অনুপমের দিকে। অনুপম ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল, তার পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে নীরব ঘরের ভেতর। দরজার ঠিক সামনে এসে সে এক মুহূর্ত দাঁড়ালো, তারপর হ্যান্ডেলটা শক্ত করে ধরলো। কে? কোনো উত্তর নেই, কিন্তু দরজার ওপাশ থেকে কারো নিঃশ্বাস ফেলার শব্দ শোনা যাচ্ছে। সাগরিকা আস্তে করে অনুপমের পাশে এসে দাঁড়ালো। যদি যদি কেউ হয়? তাহলে দেখে নেব। অনুপম হঠাৎ করেই দরজা খুলে দিল। বাইরে ঝড়ের বাতাস ভেতরে ঢুকে এলো, সঙ্গে বৃষ্টির ঠান্ডা ছিটা। কিন্তু সামনে কেউ নেই। কেউ নেই? না। কিন্তু পর মুহূর্তেই অনুপম নিচের দিকে তাকিয়ে বুঝতে পারল কেউ ছিল। দরজার সামনে মাটিতে ভেজা পায়ে ছাপ স্পষ্ট। এটা দেখে সাগরিকা কেঁপে উঠল। এটা এটা তো মানে কেউ এসেছিল। আর এখন লুকিয়ে আছে। বাতাসটা যেন হঠাৎ করেই আরো ভারী হয়ে উঠল। অনুপম ধীরে ধীরে চারপাশ দেখল, কিন্তু কিছুই নজরে এলো না। ঠিক তখনই একটা গাড়ির আওয়াজ শোনা গেল। কেউ দ্রুত এলাকা ছেড়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের উপর সত্যি নজর রাখা হচ্ছে। এটা এটা কিসের শুরু? সত্য বের করার শুরু। অনুপম দরজা বন্ধ করে সাগরিকাকে ভেতরে নিয়ে গেল। এই রাতের অন্ধকারে যেন নতুন এক রহস্য জন্ম নিচ্ছে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, কিন্তু সাগরিকার মনে অস্থিরতা বাড়ছে। অনুপম দরজা বন্ধ করে ভেতরে ফিরে এসে সোফায় বসলো। তার মুখ গম্ভীর, চোখে গভীর চিন্তার ছাপ। সাগরিকা ধীরে ধীরে তার পাশে গিয়ে বসে বলল, তুমি কি মনে করো ওরা আমার ক্ষতি করতে চাইছে? ওরা যে যাই করুক, ভয় দেখাতে চাইছে নিশ্চিত। কিন্তু আমি তো কারো কোনো ক্ষতি করিনি। ক্ষতি না করলেও কিছু মানুষ শুধু প্রতিশোধ বা ক্ষমতার জন্য অন্যকে টার্গেট করে। সাগরিকা তার কথা শুনে আরো অস্থির হয়ে গেল। তার ভেতরে একরকম ভয় ঢুকে গেছে, যা কাটানো সহজ না। অনুপম বুঝতে পারল সাগরিকা আতঙ্কে আছে। সে ধীরে ধীরে সাগরিকার দিকে তাকালো, তারপর তার হাত ধরে বলল, তুমি এখন যা ভাবছো সেটা মাথা থেকে বের করে দাও। আমি তোমার পাশে আছি। কিন্তু আমি তোমাকে কিছুতেই ভয় পেতে দেব না। সাগরিকা তার কথায় কিছুটা স্বস্তি পেল। অনুপমের পাশে থাকলে সে একটু হলেও নিরাপদ অনুভব করে। একটু চুপ থেকে সাগরিকা ধীরে ধীরে অনুপমের কাঁধে মাথা রাখলো। অনুপম চমকে গেল, কিন্তু সরল না। সে আস্তে করে সাগরিকার হাত নিজের হাতে নিয়ে রাখলো। সাগরিকা চোখ বন্ধ করে বলল, ওই মুহূর্তটা যদি থেমে থাকতো? হয়তো থেমেও যেতে পারতো। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, আর ঘরের ভেতর এক অদ্ভুত অনুভূতি ধীরে ধীরে জমাট বাঁধছে। বাইরের বৃষ্টি থেমে গেছে, কিন্তু ঘরের ভেতর উত্তেজনা বেড়েই চলেছে। সাগরিকার বুক ধকধক করছে। অজানা আতঙ্ক, রহস্যময় কিছু একটা যেন তাকে পেছন থেকে তাড়া করছে। আর তার সামনে বসে থাকা অনুপম, যার চোখে আজ অন্যরকম একটা ঝাঁজ। তোমার মনে হচ্ছে ওরা শুধু শুধু ভয় দেখাচ্ছে, তাই না? জানি না, কিন্তু আমি আর স্বাভাবিক থাকতে পারছি না। ওদের প্ল্যান হয়তো আরো বড়। তুমি কি নিশ্চিত তোমার কোনো শত্রু নেই? আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি। অনুপম কিছুক্ষণ তাকিয়ে রইল সাগরিকার দিকে, তারপর হঠাৎ করে তার হাত ধরে টেনে কাছে নিয়ে এলো। সাগরিকার নিঃশ্বাস আটকে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল অনুপমের অপ্রত্যাশিত স্পর্শে। তুমি তুমি কি বুঝতে পারছো না? ওরা তোমাকে টার্গেট করেছে কারণ তুমি শুধু একটা সাধারণ মেয়ে নও। তাহলে আমি কি? সেটা জানার জন্য তোমাকে সাহসী হতে হবে। সাগরিকার হাত তখন অনুপমের শক্ত গ্রিপে। তার শরীর গরম হয়ে উঠছে, কিন্তু সে বুঝতে পারছে না এটা ভয় থেকে নাকি অন্য কোনো অজানা অনুভূতি থেকে। অনুপম ধীরে ধীরে তার মুখের আরো কাছে এলো। সাগরিকা চোখ বন্ধ করলো, কিন্তু ঠিক তখনই ফোন বেজে উঠল। আহ! কে এত রাতে ফোন করছে? সাগরিকা দ্রুত ফোনের দিকে তাকালো। অজানা এক নম্বর থেকে ফোন আসছে। তার হাত কাঁপতে লাগলো।
এটা এটা কার নাম্বার? ধরো। সাগরিকা ফোন রিসিভ করলো। কানের কাছে ধরতেই ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল। তুমি যত দূরে যাও আমরা তোমাকে খুঁজে পাবো। খেলা তো এখনো শুরুই হয়নি সাগরিকা। সাগরিকার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। কণ্ঠটা শুনেই তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কে কে আপনি? আমাকে মনে নেই? মনে করিয়ে দিব খুব তাড়াতাড়ি। লাইন কেটে গেল। সাগরিকা যেন জমে গেল এক জায়গায়। অনুপম দ্রুত ফোনটা নিয়ে নম্বর ট্র্যাক করার চেষ্টা করলো, কিন্তু কোনো তথ্য পাওয়া গেল না। নম্বরটা প্রাইভেট, কেউ খুব চালাকির সঙ্গে তোমার উপর নজর রাখছে। কিন্তু আমি কিছু করিনি। কেন ওরা? হয়তো কারণ তুমিই জানো না। সাগরিকা চুপ করে গেল। তার নিজের জীবন সম্পর্কে কি সে সত্যি সব জানে? অনুপম গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ বলল, কাল সকালে আমরা ঢাকায় ফিরব। কিন্তু কেন? তুমি এখানে নিরাপদ নও। আমি চাই না ওরা তোমার কাছে পৌঁছানোর আগেই তুমি ভেঙে পড়ো। সাগরিকা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। অনুপম তার হাত চেপে ধরল, যেন বলতে চাইছে, আমি আছি, ভয় পেও না। বাইরে তখনও হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। অজানা শত্রুর ছায়া ধীরে ধীরে ঘনিয়ে আসছে। ঢাকায় ফিরে আসার পর থেকেই একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে সাগরিকার মধ্যে। সে বারবার অনুভব করছে কেউ যেন তাদের অনুসরণ করছে। অনুপম অবশ্য মুখে কিছু বলছে না, কিন্তু তার চোখে সবসময় সতর্কতা। সন্ধ্যার দিকে সাগরিকা আর অনুপম একটা ক্যাফেতে বসে কথা বলছিল। ঠিক তখনই হঠাৎ চারপাশে কয়েকজন লোক ঘিরে ধরল। এরা কারা? তুমি চুপ থাকো, আমি দেখছি। তাদের মধ্যে একজন এগিয়ে এসে ঠান্ডা গলায় বলল, তুমি কি ভেবেছিলে কেস ফাইল করেই সব শেষ হয়ে গেছে? তাহলে শেষ হয়নি বুঝি? তুমি শুধু নিজের ক্ষতি করোনি, তোমার পাশের মানুষটারও সর্বনাশ ডেকে এনেছো। আমি? হ্যাঁ, তোমার জন্যই আজ আমরা এখানে। এরপর হঠাৎ আক্রমণ শুরু হলো। অনুপম দ্রুত সাগরিকাকে আড়াল করে নিল। একজন লোক ছুরি বের করতেই অনুপম তার হাত চেপে ধরল। আরেকজন লাঠি দিয়ে আঘাত করতে গেলে অনুপম নিজেই তাকে আঘাত করলো। চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ল। মানুষজন চিৎকার করতে লাগলো। অনুপম একে একে কয়েকজনকে ধরাশায়ী করলো, কিন্তু একটা সুযোগে এক গুন্ডাকে গলা চেপে ধরল। সত্যিটা বলো, কেন সাগরিকাকে টার্গেট করেছো? কারণ কারণ তুই কেস ফাইল করেছিস। কি? অনুপমের চোখ শক্ত হয়ে গেল, কিন্তু সে চুপ। সাগরিকা দ্রুত অনুপমের সামনে এসে দাঁড়ালো। তুমি আগে থেকেই জানতে? বলো, তুমি জানতে? হ্যাঁ। সাগরিকার চোখে পানি চলে এলো। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, তারপর পেছনে সরে যেতে লাগলো। তুমি জানতে, তাও আমাকে কিছু বলনি। আমি চাইনি তুমি ভয় পাও। আর এখন তুমি কি ভেবেছো আমি ভয় পাচ্ছি না? এরপর কোনো কথা না বলে সাগরিকা পিছনে ঘুরে চলে গেল। অনুপম শুধু তাকিয়ে রইল, কিছু বলল না, কিন্তু তার চোখের গভীরে এক ধরনের অজানা কষ্ট জমাট বাঁধতে লাগলো। সাগরিকা দ্রুত পা চালিয়ে রাস্তায় বেরিয়ে গেল। তার মাথার ভেতর সবকিছু ঘুরপাক খাচ্ছে। অনুপম, যার প্রতি সে এত বিশ্বাস রেখেছিল, সে এত বড় একটা সত্যি লুকিয়ে রেখেছিল। সে রাগে কাঁপছিল, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট লাগছিল। আমি এতটা বোকা কেন হলাম? পিছন থেকে অনুপমের ডাক এলো, কিন্তু সাগরিকা শুনেও না শোনার ভান করলো। সে একটা রিক্সা ডেকে উঠে পড়লো। অনুপম দৌড়ে এলো, কিন্তু ততক্ষণে রিক্সা চলতে শুরু করেছে। সাগরিকা শোনো। আর কিছু শুনতে চাই না। রিক্সাটা ধীরে ধীরে দূরে চলে গেল, আর অনুপম দাঁড়িয়ে রইল স্থির হয়ে। তার চোখে একরাশ হতাশা। সে জানতো সাগরিকা রেগে যাবে, কিন্তু সে চেয়েছিল সত্যিটা আরও পরে বলবে, যখন সময় উপযুক্ত হবে। এখন কি হবে? এই দূরত্ব কি শুধুই রাগ, নাকি কিছু গভীর ক্ষতের জন্ম দিল? কিছুক্ষণ পর সাগরিকা তার বাসায় ঢুকেই দরজা বন্ধ করে দিল। সে বিছানায় বসে পড়ল, মাথায় হাত দিয়ে। তার মন বলছিল অনুপমের উপর রাগ করা ঠিক হয়নি, কিন্তু সে অনুভব করছিল তার বিশ্বাস ভেঙে গেছে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অজানা নম্বর। সাগরিকা কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে কল রিসিভ করলো। ভাবছো সে তোমার নিরাপত্তার জন্য কাজ করছিল? তুমি তুমি কে? আমি আমি সেই লোক যে জানে তোমার জীবনটা এখনো বিপদের বাইরে যায়নি, বরং আরো গভীর অন্ধকার তোমার জন্য অপেক্ষা করছে। সাগরিকা রাগ অভিমান নিয়ে অনুপমকে এড়িয়ে চলছিল। অনুপম বহুবার ফোন দিয়েছে, মেসেজ করেছে, এমনকি বাসার সামনে এসেও দাঁড়িয়ে থেকেছে।
কিন্তু সাগরিকা দরজা পর্যন্ত খোলেনি। সে চেয়েছিল কিছুদিন একা থাকতে, কিন্তু তার ভেতরে এক অজানা শূন্যতা তৈরি হচ্ছিল। অন্যদিকে অনুপম একদমই থেমে নেই। সে জানে যে এই অজানা ব্যক্তি ফোন করে সাগরিকাকে ভয় দেখাচ্ছিল। সে তাদের জন্য বড় বিপদ হতে পারে, তাই সে চুপি চুপি তাকে খুঁজে বের করার চেষ্টা করছিল। এক সন্ধ্যায় এক গোপন তথ্যের ভিত্তিতে অনুপম এক নির্জন জায়গায় পৌঁছালো, কিন্তু সেখানে যেতেই সে এক ভয়ঙ্কর ফাঁদে পড়ে গেল। হাসপাতালে সাগরিকা ফোনটা ধরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কোনো নাম নেই, শুধু নম্বর দেখা যাচ্ছে। সে ধীরে ধীরে কল রিসিভ করলো। আপনি কি মিস্টার অনুপমের কোনো আত্মীয়? কে বলছেন? আমি হাসপাতাল থেকে বলছি। উনি গুরুতর আহত হয়ে ভর্তি আছেন। কি? সাগরিকার পুরো শরীর হিম হয়ে গেল। সে মুহূর্তও দেরি না করে দৌড়ে বেরিয়ে পড়ল হাসপাতালে। সাগরিকা যখন ছুটে গিয়ে ওয়ার্ডে ঢুকলো, তখন অনুপমের মাথায় ব্যান্ডেজ বাঁধা, হাতে স্যালাইন চলছে, তার চোখ বন্ধ, নিস্তেজ হয়ে শুয়ে আছে। সাগরিকার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। সে ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসলো, অনুপমের হাতটা ধরে ফেললো। এতদিন তুমি আমার রাগ ভাঙানোর জন্য চেষ্টা করেছো, আর আমি তোমার কাছ থেকে দূরে থেকেছি। অনুপম চোখ খুলল ধীরে ধীরে। সে অস্পষ্টভাবে হাসলো, তারপর ফিসফিস করে বলল, তুমি আসবে জানতাম। আর কখনো এমন কিছু করবে না, কথা দাও। কথা দিলাম। ধীরে হাতে হাত চেপে ধরে। সেই মুহূর্তে সব অভিমান, সব দূরত্ব এক ঝটকায় মিলিয়ে গেল। তাদের ভালোবাসা আরো শক্ত হয়ে উঠল। কিন্তু সামনে কি আরো কোনো বিপদ অপেক্ষা করছে? সাগরিকার রাগ এখনো কমেনি। অনুপম তাকে অনেকবার ফোন করেছে, বাসার সামনে দাঁড়িয়ে থেকেছে, এমনকি বন্ধুদের পাঠিয়ে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সাগরিকা কারো সঙ্গেই কথা বলছে না। তার মনে হচ্ছে অনুপম তার বিশ্বাস ভেঙে দিয়েছে। কিন্তু এই অভিমান কি বেশি দিন টিকবে? অন্যদিকে অনুপম বসে নেই। সে বুঝতে পেরেছে শত্রুরা এখন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। সাগরিকাকে ফোন করার কিছুদিনের মধ্যে সে জানতে পারে সেই অজানা ব্যক্তি তার গতিবিধি পর্যবেক্ষণ করছে, এবং সে সাগরিকাকে ভয় দেখানোর পাশাপাশি তার উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে। এক রাতে অনুপম গোপনে এক জায়গায় যায়, যেখানে শত্রুদের একজনের উপস্থিতি পাওয়ার কথা, কিন্তু এটা ছিল ফাঁদ। অজানা ব্যক্তি এবং তার লোকেরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এবার তোকে শেষ করব। আগে দেখো কে কাকে শেষ করে। ভয়ঙ্কর মারামারি শুরু হয়। অনুপম দু একজনকে কাবু করলেও শত্রুর সংখ্যা বেশি ছিল। এক সময় পেছন থেকে কেউ ভারী লোহার রড দিয়ে আঘাত করে। অনুপমের মাথা ঝিমঝিম করে ওঠে, চোখে অন্ধকার নেমে আসে। সে পড়ে যায় রক্তাক্ত হয়ে। হাসপাতালে মাহির এক দৌড়ে অনুপমকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করে। তার মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইন চলছে। মাহির এক মুহূর্ত দেরি না করে সাগরিকাকে ফোন দিল। সাগরিকা, অনুপমাকে হাসপাতালে নিয়ে এসেছি। সে আহত। কি? কেমন আছে ও? রক্তপাত হয়েছে, জ্ঞান ফেরেনি এখনো। আমি আসছি। সাগরিকা মুহূর্তেও দেরি করল না। সে জানে যত রাগই থাকুক, সে অনুপমকে এভাবে কষ্ট পেতে দিতে পারে না। সে ছুটে চলল হাসপাতালে। সাগরিকা রাস্তায় ছুটে চলেছে। তার বুকের মধ্যে এক অনিশ্চয়তা ঘুরপাক খাচ্ছে। অভিমান সত্ত্বেও তার মনে শুধু একটাই চিন্তা, অনুপম। হাসপাতাল পৌঁছানোর পর সে দ্রুত সিঁড়ি দিয়ে উঠতে থাকে, চোখে জল, দ্রুততার সঙ্গে পা চালাচ্ছে। সাগরিকা যখন কেবিনের দরজা খুলে ঢুকলো, তখন অনুপমকে শুয়ে থাকতে দেখে তার বুক ভেঙে গেল। অনুপমের মুখে ব্যান্ডেজ বাঁধা, তার শরীরে স্যালাইন চলছে, তার চোখ বন্ধ, নিস্তেজ হয়ে শুয়ে আছে। অনুপম? অনুপম চোখ খুলে তাকালো ধীরে ধীরে। সে মৃদু হাসলো, তার মুখে কিছুটা রক্তবর্ণ ভাব। তবে সে বলল, তুমি আসবে জানতাম। আমি তো রাগ করে চলে গিয়েছিলাম, তুমি কেন কিছু বলনি? কেন আমাকে আগে বললে না? আমি জানতাম একদিন তুমি বুঝতে পারবে। ধীরে হাতটা ধরতে চেষ্টা করে সাগরিকা তার হাতটি মেনে নিল, কিন্তু তার চোখে অভিমান ছিল। সে ধীরে ধীরে অনুপমের হাত থেকে হাত সরিয়ে নিল। তুমি কি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর? আমার কি মনে হয়েছিল জানো, তুমি আসবে না। সে মুহূর্তেই সাগরিকা অনুভব করলো তার রাগ এতটা গভীর ছিল না যতটা সে ভেবেছিল। তার মন ভেঙে গেল অনুপমের জন্য, কিন্তু সেই দুঃখ, সেই ক্ষোভ যে এত দ্রুত ভুলে যাবে না। অনুপম চোখ বন্ধ করে সাগরিকার হাত আরো শক্ত করে ধরল। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি যদি আমাকে আর কোনোদিন না জানিয়ে বিপদে পড়ো,
আমি আর বিশ্বাস করব না। এতদিনের অভিমান, এতদিনের রাগ, সব কিছুর পর দুজনে একে অপরকে কাছে টানলো। সাগরিকা আর অনুপমের মধ্যে এক অদ্ভুত সংযোগ তৈরি হলো, যা কোনো কিছু দিয়েই ভাঙানো সম্ভব ছিল না। তবে এই মুহূর্তের শান্তি খুব বেশি দিন স্থায়ী হবে না। সাগরিকা কিছু সময় পর অনুপমের কাছে এসে বসে। ঠিক আছে, তুমি আমাকে আর কোনো দিন এমন বিপদে ফেলবে না। তুমি যদি আবার বিপদে পড়ো, আমি তোমার পাশে থাকবো। আমি জানি তুমি আমার কাছে আছো। অনুপম এবং সাগরিকা একে অপরকে আরো কাছের অনুভব করছিল। হাসপাতালে কিছুদিন থাকার পর অনুপম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। সাগরিকা তার পাশে বসে দিন কাটাচ্ছিল। যতটা সম্ভব চেষ্টা করছিল তার রাগ আর ক্ষোভ ভুলে, কিন্তু ভিতরে কিছু একটা ছিল যা তাকে শান্তি দিচ্ছিল না। সে জানতো বিপদ এখনো শেষ হয়নি, বরং শুরু হতে চলেছে। একদিন সাগরিকা যখন অনুপমের পাশে বসেছিল, তখন মাহির দরজায় এসে দাঁড়ালো। কি খবর অনুপম? এখন একটু সুস্থ মনে হচ্ছে। হ্যাঁ, এখন অনেক ভালো। কিন্তু তুমি জানো এই বিপদ শেষ হয়নি। ঠিক বলেছ সাগরিকা, শত্রুরা চুপচাপ বসে নেই। তাদের আগের হামলা ছিল পরিকল্পিত। আমি জানি তারা আমাকে শেষ করার জন্য আরো কিছু করতে চলেছে। এদিকে শত্রুরা আঘাত হানতে অপেক্ষা করছে। একদিন সাগরিকা হঠাৎ করে একটি ফোন পায়, যার উপর লেখা থাকে অজ্ঞাত নাম। কে? ফোনটা হাতে নিয়ে তুমি যদি অনুপমকে বাঁচাতে চাও, তাহলে তোমার সামনে যা আসবে তা গ্রহণ করতে হবে। সাগরিকা কিছুটা চমকে গিয়ে ফোনটা রাখলো। তার মধ্যে ভয় আর উদ্বেগ সৃষ্টি হলো। সে আরেকবার অনুপমকে বলল, কিন্তু অনুপমের কাছে কি ছিল প্রস্তুতি? তার শত্রুরা এতই শক্তিশালী যে আর কিছু না বলে তাদের কৌশল বুঝে কাজ করতে হবে। আমি জানি এবার তাদের কিছু একটা করার পরিকল্পনা আছে। আমাদের সাবধান থাকতে হবে। এতদিনের অভিমান আর ক্ষোভ ভুলে সাগরিকা অনুপমের পাশে দাঁড়িয়ে বলে, আমি তোমার পাশে আছি, যে বিপদই আসুক। আমরা একসাথে সবকিছু পারবো। অনুপম ও সাগরিকার সামনে এখন বড় এক বাধা দাঁড়িয়ে। শত্রুরা তাদের জীবনে ভয়ানক কিছু ঘটানোর জন্য প্রস্তুত হচ্ছে। শত্রুর নতুন পরিকল্পনা নিয়ে তাদের কাছে একাধিক খবর আসছে। তবে সাগরিকা আর অনুপম প্রস্তুত। এদের কাছে এখন একটাই লক্ষ্য, শত্রুদের আগে বুঝে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া। অনুপম বিছানায় বসে সাগরিকার হাতে হাত রেখেছে। সাগরিকা, আমাদের সামনে বড় বিপদ আসছে। তুমি কি কিছু জানতে পেরেছো? হ্যাঁ, শত্রুরা এবার আমাকে একেবারে টার্গেট করেছে। তারা মনে করছে আমি তাদের পথের বড় প্রতিবন্ধক। তাহলে আমাদের আর বসে থাকা যাবে না। এবার নিজেদের রক্ষায় কিছু করতে হবে। ঠিক আছে, কিন্তু আমাদের আরও প্রস্তুতি নিতে হবে। তাদের পরিকল্পনা কিছুটা বদলেছে। এবার তারা আমাদের মধ্যে ভাঙন তৈরি করতে চাইছে। সাগরিকা বুঝতে পারল তাদের সম্পর্কের এই সময়টাও খুব গুরুত্বপূর্ণ। শত্রুদের মাথাচাড়া দেওয়ার আগেই তাদের সবকিছু বুঝে নিতে হবে। সে জানতো যদি অনুপমের কিছু হয়ে যায়, তবে তার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব হবে না। তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। জানি সাগরিকা। অন্যদিকে শত্রুরা তাদের পরবর্তী হামলার জন্য প্রস্তুত হতে শুরু করেছে। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, অনুপম এবং সাগরিকাকে একসাথে শিকার করা। তাদের বাহিনী, যাদের নাম গোপন রাখা হয়েছে, তারা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। তারা জানে এই যুদ্ধে একমাত্র জয়ই তাদের জন্য একমাত্র পথ। এবার কাজটা সেরে ফেলতে হবে, তাদের হাত থেকে পুরো শহর চলে যাবে। সাগরিকা ও অনুপম জানে তারা এখন আর একা নয়। তাদের সাথে আছেন মাহির, যিনি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবকিছু করতে প্রস্তুত। কিন্তু যত বড় শক্তিই থাকুক না কেন, শত্রুদের মনোবল তাদের কিছুটা হলেও ভীতি সৃষ্টি করেছে। একটা চিরস্থায়ী সমাধানের জন্য অনুপম ও সাগরিকা আগ্রাসী কৌশল তৈরির দিকে এগুচ্ছে। তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি, শত্রুদের দুর্বলতা খুঁজে বের করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সময় চলে এসেছে। শত্রুদের আগ্রাসী পরিকল্পনা ধীরে ধীরে সামনে আসছে, কিন্তু অনুপম আর সাগরিকা জানে এখন তাদের একসাথে সবকিছু করে ফেলতে হবে। তারা আরও শক্তিশালী এবং প্রস্তুত। এদিকে সাগরিকা আর অনুপমের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে, আর তাদের মধ্যে এক অদৃশ্য শক্তি তৈরি হচ্ছে, যা শত্রুদের মুখে চরম আঘাত হানবে। অনুপমের বাড়িতে অনুপম আর সাগরিকা একসাথে বসে প্রস্তুতির আলোচনা করছিল। শত্রুরা কি এতটা শক্তিশালী? তারা কি আমাদের পুরো পরিকল্পনা ভুন্ডল করতে পারবে? তাদের শক্তি অনেক বেশি, কিন্তু তারা আমাদের অন্তর্দৃষ্টি এবং প্রস্তুতি ভুলে গেছে।
এটা আমাদের শক্তি। আমাদের উচিত তাদের সম্পর্কে কিছু অজানা রেখে শত্রুদের অবাক করে দেওয়া। সাগরিকা নীরবে অনুপমের দিকে তাকিয়ে রইল। তার মধ্যে শঙ্কা ছিল, কিন্তু অনুপমের সাহসী মনোবল তাকে শক্তি দিচ্ছিল। ঠিক আছে, আমি তোমার সঙ্গে আছি। আমাদের একে অপরের পাশে থাকাটা সবচেয়ে বড় শক্তি। তাদের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা হয়েছে। এবার তারা একে অপরের জন্য শক্তি, সুরক্ষা এবং সাহস হিসেবে দাঁড়িয়ে থাকবে। সাগরিকা আর অনুপম প্রস্তুত হয়ে বাইরে বের হয়। মাহিরও তাদের সঙ্গে আছে। তারা জানে শত্রুরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, তাই তাদের সব পরিকল্পনা ভেবেচিন্তে করতে হবে। এবার সময় এসেছে শত্রুদের শেষ করার। আমরা আর কোনো ভুল করতে পারবো না। তারা একে অপরকে শক্তির সঙ্গে দেখতে পেল। তাদের চোখে দৃঢ়তা ছিল, আর মনে ছিল একটাই লক্ষ্য, শত্রুদের চূড়ান্ত সমাপ্তি। এখন তাদের কাজ কেবল তাদের ফাঁদে শত্রুদের আটকানো এবং সেই মুহূর্তে তাদের হোঁচট খেতে বাধ্য করা। এই পুরো পরিস্থিতিতে তাদের সম্পর্ক ও সাহস তাদের একমাত্র শক্তিশালী করেছে। তারা জানে একে অপরের জন্য সবকিছু করতে প্রস্তুত। তাদের যুদ্ধ এখন শুরু এবং শেষ পর্যন্ত তারা জয়ী হবে, এমনটাই তারা বিশ্বাস করে। শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা ক্রমশ বাস্তবায়নের দিকে এগোচ্ছে। অনুপম এবং সাগরিকা জানে এই লড়াইয়ে একে অপরের উপর নির্ভর করাই তাদের জন্য সবচেয়ে বড় শক্তি। এখন তাদের পরিকল্পনা একেবারে শেষ পর্যায়ে, আর তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠেছে। কিন্তু শত্রুদের মুখে হাসি ছড়িয়ে থাকার সময় খুব বেশি নেই। তুমি জানো, আমরা যতই প্রস্তুত হই, শত্রুদের চালাকির মুখোমুখি হতে হবে। সঠিক কথা বলেছ। তাদের এত বড় বাহিনী আমাদের সামলানো সহজ হবে না। তবে আমাদের কাছে এখন সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমাদের একতা। সাগরিকা চিন্তা ভাবনা করে বলল, আমি তোমার পাশে আছি অনুপম। এখন আমাদের এক হয়ে শত্রুকে পরাস্ত করতে হবে। তোমার সাহসী আমাকে এগিয়ে নিতে পারে। আমরা একে অপরের শক্তি, তাই একে অপরকে কখনো ছেড়ে যাব না। সাগরিকা ও অনুপমের মধ্যে এক অদৃশ্য শক্তি সৃষ্টি হয়েছে, যে শক্তি তাদের যে কোনো বিপদ থেকে বাঁচাতে সক্ষম। এদিকে শত্রুরা তাদের পরিকল্পনার পরবর্তী ধাপে প্রবেশ করছে। এখন তাদের পাল্টা আক্রমণ করতে হবে। এদের জীবন থেকে শেষ সাড়া ফেলে আমাদের একমাত্র লক্ষ্য। শত্রুদের চিন্তা ও মনোভাব দেখে সাগরিকা আর অনুপম বুঝতে পারল তারা যতই চেষ্টা করুক না কেন, শত্রুদের হালকা পথে জয়ী হওয়া সম্ভব নয়। তাদের কৌশল ছিল এবার একেবারে একসাথে আক্রমণ করার। তারা জানতো শত্রু যদি তাদের দুর্বল জায়গা খুঁজে পায় তবে বিপদ হতে পারে। পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর সাগরিকা আর অনুপম একে অপরকে আগের চেয়ে অনেক বেশি কাছাকাছি অনুভব করছিল। তুমি কি জানো, তোমাকে পাশে পেয়ে খুব ভালো লাগছে। জানি, তুমি আমার পাশে থাকলে কখনো কিছু ভয় পাবো না। তোমাকে আজ অন্যরকম লাগছে। তোমাকেও। আমাকে কি? তোমাকে আদর করতে ইচ্ছে করতেছে। আমারও। কি? তোমাকে কিস করতে ইচ্ছে করতেছে। এই বলে দুইজন ভালোবাসার সাগরে হারিয়ে গেল। তাদের সম্পর্ক একেবারে অন্য মাত্রায় পৌঁছেছে। তারা একে অপরকে এত ভালোভাবে জানে যে যে কোনো সমস্যার মুখোমুখি হলেও একে অপরকে উদ্ধার করতে সক্ষম। তারা মনে করছিল প্রথম যখন সাগরিকা কষ্টে ছিল তখন অনুপমের সাহস ছিল যা তাকে সেই মুহূর্তে বাঁচিয়েছিল, এবং আজ তাদের একসাথে সেই সাহস তাদের জীবন বাঁচানোর সবচেয়ে বড় অস্ত্র হিসেবে দাঁড়িয়েছে। এখন তাদের কাছে সব কিছু পরিষ্কার। এই লড়াই তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে চলেছে এবং তারা একসাথে শত্রুদের পরাস্ত করবে। অনুপম ও সাগরিকার সম্পর্ক এখন আগের চেয়েও গভীর, কিন্তু শত্রুরা চুপ করে বসে নেই। তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। একদিকে শত্রুদের দানবীয় শক্তি, অন্যদিকে ভালোবাসার অদম্য জেদ। কোনটি জয়ী হবে তা সময়ই বলে দেবে। অনুপম, সাগরিকা, মাহির ও তাদের দল একটি নির্জন জায়গায় জড়ো হয়েছে। শত্রুদের শেষ চালটি কি হতে পারে তা বোঝার চেষ্টা করছে তারা। শত্রুরা আজ রাতে আক্রমণ করতে পারে। তারা আমাদের সবকিছু শেষ করে দিতে চাইবে। আমরা আগে হামলা করব না, কিন্তু যদি তারা আমাদের বিরুদ্ধে কিছু করে তাহলে আমরা চুপ থাকব না। তাদের মন এখন প্রতিশোধে ধাবিত, তবে অকারণে নয়। শত্রুরা অনেক কষ্ট দিয়েছে, অনেক ক্ষতি করেছে। এবার তাদের উচিত যোগ্য জবাব দেওয়া। সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে টুকটাক শব্দে। সাগরিকা আর অনুপম একসঙ্গে বসে আছে। তাহলে আমাদের আগে থেকে প্রস্তুত থাকতে হবে। তুমি কি জানো, এই বৃষ্টি, এই রাত
সব কিছু কেমন যেন অন্যরকম লাগে তোমার পাশে থাকলে। আমিও তো তাই ভাবছিলাম। এত কিছু ঘটছে, কিন্তু তোমার পাশে থাকলে আমি যেন ভয় পাই না। আমাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আর সাগরিকা, তোমায় আজকে অসম্ভব সুন্দর লাগছে। মন চাচ্ছে। মন কি চাচ্ছে? থাক, কিছু না। এই নাও, চোখ বন্ধ করলাম, যা ইচ্ছা তা করতে পারো। এই সময়টুকুর জন্য আমার সব কিছু তোমার। বৃষ্টির ছন্দ, দুজনের মাঝে গভীর সংযোগ। যেই মাত্র অনুপম সাগরিকার ঠোঁট স্পর্শ করে সাগরিকার কোমর শক্ত করে জড়িয়ে ধরে, দুজনেই পরম সুখের সাগরে ডুবে গেল। তবে এই শান্ত মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। একটা বিকট শব্দে পুরো জায়গা কেঁপে উঠল। গুলি ছুটে এলো চারদিকে। ওরা এসে গেছে, সবাই সাবধান। অনুপম, আমাদের এখনই কিছু করতে হবে। হাত শক্ত করে ধরল অনুপমের। আমি জানতাম ওরা এমন কিছু করবে। শত্রুরা অনেক বড় পরিকল্পনা করে এসেছে, কিন্তু অনুপম ও সাগরিকা সহজে হার মানবে না। তাদের পরিকল্পনাও তৈরি আছে, কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে? শত্রুদের চূড়ান্ত আঘাত কি সফল হবে, নাকি অনুপম আর সাগরিকা তাদের প্রেম আর বুদ্ধি দিয়ে সবকিছু উল্টে দেবে? শত্রুরা পরিকল্পনা মতোই আক্রমণ চালিয়েছে। চারপাশে গুলির শব্দ, আতঙ্ক আর ধোঁয়ার গন্ধ ছড়িয়ে পড়েছে। কিন্তু অনুপম ও সাগরিকা ভেঙে পড়ার মানুষ নয়। তারা জানে আজ রাতেই হয় তাদের জয় হবে, নয়তো সব শেষ হয়ে যাবে। সবাই সাবধান, ওরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তুমি ঠিক আছো? অনুপমের হাত শক্ত করে ধরে। আমি ভালো আছি, কিন্তু আমাদের এখন পাল্টা আক্রমণ করতে হবে। শত্রুরা সংখ্যায় অনেক, কিন্তু অনুপম ও তার দল মানসিকভাবে শক্তিশালী। সবাই আগে থেকেই প্রস্তুত ছিল। অনুপম নিজে সামনে গিয়ে নেতৃত্ব দিচ্ছিল, আর সাগরিকা পাশে থেকে কৌশল ঠিক করছিল। বেশি চালাক হওয়ার দরকার নেই অনুপম, আজ তোদের শেষ দিন। আমরা মরার জন্য তৈরি হয়ে আসিনি, তোমাদের শেষ দেখতে এসেছি। এটা শুধু লড়াই নয়, এটা ছিল প্রতিশোধের আগুন। গুলির আওয়াজ, ধুলো আর রক্ত, চারদিক যেন এক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। আমাদের জিততে হবে। একজন শত্রুকে আঘাত করে। আমরা কিছু লোককে ধরতে পেরেছি। এত কিছুর মাঝেও অনুপমের মাথায় একটা চিন্তা ঘুরছিল। এই আক্রমণের আসল কারণ কি? শত্রুরা এত মরিয়া কেন? হঠাৎ একজন আহত শত্রু মাটিতে পড়ে গেল, আর অস্পষ্ট গলায় কিছু বলল। মারার আদেশ। কার আদেশ? কে আমাদের পিছনে আছে? এতক্ষণে স্পষ্ট হলো শত্রুরা শুধু প্রতিশোধ নিতে আসেনি, তাদের পিছনে আরো বড় কেউ আছে, যে চায় অনুপমকে সম্পূর্ণ ধ্বংস করতে। লড়াই শেষ হওয়ার পর সাগরিকা ধুলো মাখা হাতে অনুপমের দিকে তাকিয়ে বলল। এখন কি করব? এই লড়াই শেষ হয়নি সাগরিকা, আমাদের আসল শত্রুকে বের করতে হবে। তুমি যা বলবে আমি তাই করব। এই যুদ্ধে শুধু অস্ত্র নয়, বুদ্ধিও লাগবে, কারণ তাদের সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কিছু। অন্ধকার কক্ষের ভেতর সাগরিকা শ্বাসরুদ্ধকর অবস্থায় বসে আছে। তার চারপাশে কয়েকজন অচেনা লোক দাঁড়িয়ে, তাদের চোখে প্রতিশোধের আগুন। অনুপমের জন্য তোমাকে ধরে আনেনি সাগরিকা, এটা তোমার নিজের কৃতকর্মের ফল। তুমি কে? আমাকে কেন ধরে এনেছো? চিনতে পারছো না? না চিনলেও সমস্যা নেই, তোমার ভুলের ফল তোমাকে আজ ভুগতেই হবে। সাগরিকা প্রথমে বুঝতে পারছিল না, কিন্তু যখন লোকটা সামনে এগিয়ে এলো তখন তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। তো তানভীর, তানভীর তোমার পুরনো প্রেমিক, যে তোমার জন্য জীবন দিতে চেয়েছিল, আর তুমি কি করলা? আমার জীবনটাই শেষ করে দিলে। সাগরিকার মন অতীতের স্মৃতিতে ফিরে গেল। বছর দুয়েক আগে সে তানভীর নামের এক ছেলের সঙ্গে সম্পর্কে ছিল, কিন্তু যখন তার পরিবার বিষয়টি জানতে পারে, তারা কোনোভাবেই এটা মেনে নিতে পারেনি। তখনই একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় সাগরিকার পরিবার। তানভীরকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে জেলে পাঠায়। সাগরিকা প্রথমে প্রতিবাদ করেছিল, কিন্তু পরে পরিবারের চাপে সে চুপ হয়ে যায়। বিশ্বাস করো, আমি কিছু করতে পারিনি। আমি চেয়েছিলাম তোমাকে সাহায্য করতে, কিন্তু পারিনি। মিথ্যা বলো না, তুমি চাইলেই পারতে, কিন্তু তুমি তোমার পরিবারের কথা ভেবে আমাকে ত্যাগ করলে। তানভীরের চোখে প্রতিশোধের আগুন। সে সাগরিকাকে ভয় দেখানোর জন্য সামনে এগিয়ে এলো। আজ তোমার সেই ভুলের দাম দিতে হবে সাগরিকা। আমি তোমাকে এমনভাবে ভাঙবো যে তুমি সারা জীবন সেই কষ্ট নিয়ে বাঁচবে। তানভীর প্লিজ, আমাকে যাই করো, কিন্তু এসব করো না। দেরি হয়ে গেছে, এবার পুরো শহর জানবে সাগরিকার আসল চেহারা। ঠিক তখনই দরজায় এক প্রচণ্ড ধাক্কা, গ্লাস ভাঙার শব্দ। তানভীর, হাত সরিয়ে নে। অনুপম সময় মতো পৌঁছে গেছে। অনুপম একের পর এক শত্রুদের কাবু করতে লাগলো।
মাহির ও অন্যরা তাকে সাপোর্ট দিচ্ছিল। তানভীর শেষবারের মতো সাগরিকাকে দেখে বলল, আজ বেঁচে গেলে, কিন্তু আমি ফিরে আসব। তারপর সে পালানোর চেষ্টা করলো, কিন্তু অনুপম তাকে ধরে ফেলল। তোমার কাহিনী এখানেই শেষ? পরিত্যক্ত বাড়ির সেই ভয়ঙ্কর মুহূর্ত। অনুপম দাঁড়িয়ে আছে রক্তাক্ত হাতে, সামনে তানভীর মাটিতে পড়ে কাশছে, অন্য শত্রুরাও গুরুতর আহত। ঠিক তখনই পুলিশের সাইরেনের শব্দ ভেসে এলো। সবাই মতো চলে এলো। পুলিশ দ্রুত পুরো জায়গাটা ঘিরে ফেলল। অস্ত্র ফেলে হাত উপরে তোলো। শত্রুরা বুঝে গেল পালানোর আর কোনো উপায় নেই। তারা ধীরে ধীরে অস্ত্র ফেলে দিল। এদের সবাইকে ধরে নিয়ে যান। এরা শুধু সমাজের জন্য নয়, মানুষের জন্যও হুমকি। পুলিশের হাত করা পড়তে পড়তে তানভীর একবার সাগরিকার দিকে তাকালো। এই খেলাটা এখানে শেষ হয়নি সাগরিকা। তুমি হয়তো আমাকে শাস্তি দিয়েছ, কিন্তু তোমার বিবেক তোমাকে কখনো শান্তিতে থাকতে দেবে না। হয়তো ঠিক বলেছ। তানভীরের সেই দৃষ্টি সাগরিকার মনে একটা অস্বস্তি তৈরি করলো। সবাইকে ধরে নিয়ে যাওয়ার পর অনুপম একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার মনে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল। সন্ধ্যা পেরিয়ে গভীর রাত, বাইরে এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অনুপম আর সাগরিকা একসঙ্গে বসে আছে ঘরের ভেতর, একে অপরের স্পর্শে নিবিড়ভাবে জড়িয়ে। ঘরের আলো কমানো, শুধু জানালা দিয়ে চাঁদের আলো তাদের মুখে পড়ে এক রহস্যময় আবেশ তৈরি করেছে। অনুপম সাগরিকার হাত নিজের হাতে নিয়ে আলতো করে বলল, আমি জানি তুমি এখনো দ্বিধায় আছো, কিন্তু সাগরিকা, আমি চাই না তুমি আর কোনো কষ্ট বয়ে নিয়ে বেড়াও। সাগরিকা চুপ। কিছুক্ষণ পর ধীরে ধীরে অনুপমের কাঁধে মাথা রাখলো। আমি তোমার কাছে চিরকাল থাকতে চাই। অনুপম সাগরিকার চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে আনলো। তার চোখের গভীরে অদ্ভুত এক মায়া। তাহলে থেকো শুধু আমার। সাগরিকা কিছু বলল না, শুধু অনুপমের দিকে তাকিয়ে রইল। অনুপম ধীরে ধীরে সাগরিকার ঠোঁটের কাছে এগিয়ে এলো। বৃষ্টি তখন আরো জোরে পড়ছে, যেন প্রকৃতিও তাদের আবেগকে অনুভব করছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো ঘর অন্ধকারে ঢেকে গেল। জানালার বাইরে থেকে বৃষ্টির শব্দ ভেসে আসছে। সাগরিকা কিছুটা ভয় পেয়ে অনুপমকে শক্ত করে জড়িয়ে ধরল। বিদ্যুৎ চলে গেল? আরে আমি তো এখানে আছি, ভয় কিসের? সাগরিকা একটু ইতস্তত করলো, তারপর বলল, আমাকে বাইরে নিয়ে যাবে? অনুপম অবাক হলো। এই বৃষ্টিতে? হ্যাঁ। অনুপম কিছু না বলে সাগরিকাকে কোলে তুলে নিল। অনুপম নামাও। না, নামাবো না। বাইরে তখনও বৃষ্টি ঝরছে। অনুপম ধীরে ধীরে সাগরিকাকে নিয়ে বারান্দায় এলো। বৃষ্টির ফোঁটা দুজনের গায়ে পড়তে শুরু করলো। সাগরিকা অনুপমের গলা জড়িয়ে ধরে বলল, এমন মুহূর্ত যেন কখনো শেষ না হয়। অনুপম সাগরিকার কপালে চুমু দিয়ে বলল। আমিও চাই। বৃষ্টি আরো জোরে নেমে এলো, আর তাদের ভালোবাসা আরো গভীরে ডুবে গেল। বৃষ্টি তখনও নেমে আসছে, রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, আর অনুপম ও সাগরিকার মধ্যকার দূরত্ব গলে গিয়ে একরকম নিখুঁত ভালোবাসায় রূপ নিচ্ছে। অনুপম সাগরিকাকে এখনো কোলে নিয়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাস তাদের দুজনকে আরো কাছাকাছি এনে দিয়েছে। অনুপম, সাগরিকার চুলের ভেজা লকগুলো সরিয়ে, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তাই তো? অনুপম সাগরিকার কপালে আলতো করে চুমু দিয়ে বলল। না, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। সাগরিকার চোখ ভিজে উঠল, বুঝতে পারছিল না এটা বৃষ্টির ফোঁটা নাকি তার নিজের আবেগের প্রতিচ্ছবি। বিদ্যুৎ তখনও আসেনি, ঘরটা মোমবাতির নরম আলোয় আবছা হয়ে আছে। সাগরিকা কম্বলের ভেতরে গুটিয়ে বসে আছে। অনুপম একটা তোয়ালে দিয়ে তার ভেজা চুল মুছিয়ে দিচ্ছে। তুমি সব সময় আমাকে এত যত্ন নিয়ে দেখো কেন? কারণ তুমি আমার সব কিছু। সাগরিকা একটু লজ্জা পেল, কিন্তু অনুপমের চোখে যে আন্তরিকতা ছিল সেটা কোনো কিছুতেই অস্বীকার করা যাবে না। সাগরিকা হাত বাড়িয়ে অনুপমের গালে স্পর্শ করলো, তারপর ধীরে ধীরে তার কাঁধে মাথা রাখলো। এই মুহূর্তটা কখনো শেষ হোক চাই না। অনুপম সাগরিকাকে আরো কাছে টেনে নিল, যেন সে জানিয়ে দিতে চাচ্ছিল এই মুহূর্তটাই চিরকাল ধরে রাখতে চায়। সাগরিকা এবার অনুপমের হাত দুটো শক্ত করে ধরলো। অনুপম, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। অনুপম কিছু না বলে শুধু সাগরিকার দিকে তাকিয়ে রইল, যেন এই কথাগুলো সে হাজারবার শুনতে চায়। তারপর ধীরে ধীরে সাগরিকাকে নিজের বাহুডোরে নিয়ে গভীরভাবে অনুভব করলো। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু ঘরের ভেতর ভালোবাসার এক অন্যরকম ঝড় বয়ে যাচ্ছে। রাত কেটে গিয়ে ভোরের আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে ঘরে প্রবেশ করছে। মিষ্টি বাতাস পর্দা উড়িয়ে দিচ্ছে,
আর ঘরের ভেতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। অনুপম চোখ খুলতেই দেখতে পেল সাগরিকা তার বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। তার ঠোঁটের কোণে হালকা হাসির আভাস। অনুপম ধীরে ধীরে তার কপালে একটা চুমু দিল। সাগরিকা একটু নড়ে চড়ে উঠে বলল, তুমি জেগে গেছো? আর তুমি এখন আমার স্বপ্নের ভেতরে আছো। সাগরিকা লজ্জায় তার মুখটা অনুপমের বুকের মধ্যে লুকিয়ে ফেলল। সকালের নরম আলোয় সাগরিকা বারান্দায় দাঁড়িয়েছিল। অনুপম পেছন থেকে এসে তার কোমরে হাত রাখল। কি ভাবছো? আমাদের অতীতের সব কিছু, কষ্ট, ভুল বোঝাবুঝি, এগুলো আর মনে রাখতে চাই না। আমি চাই আমরা শুধু ভালোবাসার গল্প লিখি। সাগরিকাকে আরো কাছে টেনে সাগরিকা অনুপমের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। আমি রাজি। সাগরিকা হেসে অনুপমের হাত ধরে বলল, চলো কোথাও থেকে একসাথে নতুন করে শুরু করি। অনুপম এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল। তারপর সাগরিকাকে কোলে তুলে নিল। যেখানে তুমি থাকবে সেখানেই আমার শুরু আর শেষও। বাইরে তখনও মিষ্টি রোদ। বৃষ্টির ফোঁটা এখনো গাছের পাতায় লেগে আছে। আর সেই বৃষ্টি ভেজা সন্ধ্যার সাক্ষী হয়ে রয়ে গেল তাদের অটুট ভালোবাসা। সমাপ্ত।